আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। নাফিসা, ভাই সাহেব আমি দেখছি। নাফিসা, কারণটা বলো। বাবা, আমার কথা আগে শোনো। যে ছেলে কোনো মেয়ের জন্য আমাদের জীবন কথা। আজ শুক্রবার, মাকে দেখলাম সকাল থেকেই রান্না নিয়ে ব্যস্ত। আমাকেও বললেন ঘরটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে। ঘর গুছিয়ে ফেললাম, কিন্তু ভাবছি এসব কেন? মা, বাসায় কি কেউ আসবে? হ্যাঁ, মেহমান আসবে তোর বিয়ের সম্বন্ধ নিয়ে। তাই বলে এত সব রান্না করতে হবে? হ্যাঁ হবে, এসব নিয়ে তোকে কথা বলতে হবে না। আমি আর কিছু বললাম না। ভাবলাম মেয়ে হয়ে জন্মেছি, বিয়ে দেবেই। হয়তো বিয়ে হয়ে গেলে কিছুটা ভালোই হবে, কমপক্ষে আরাফের মতো ছেলেরা আর পেছন নেবে না। দুপুরের দিকে মেহমান এলেন। আমি ছোট চাচির ঘরে বসেছিলাম। শান্তা এসে জানালো মেহমানরা খাওয়া দাওয়া করছেন। কিছুক্ষণ পরে আমাকে ডেকে নেওয়া হলো। আমি একটি কাতান 3 পিস পরেছিলাম, হালকা সাহায্য করেছিলাম। ওদের সামনে যেতেই মাথা নিচু করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো নাফিসা? এবার মাথা তুলে তাকালাম। চরম শকড। এরা এখানে কেন? নাফিসা, উনারা কিছু জিজ্ঞেস করেছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এসো আমার পাশে এসে বলো। কিছু বুঝতে না পেরে চুপচাপ গিয়ে বসলাম। বাবা আর আঙ্কেল বিয়ের তারিখ ঠিক করে ফেলছেন। ওদিকে আরাফ তার বোনের সঙ্গে কি যেন বলছে। মাঝে মাঝে আমার দিকে মুচকি হেসে তাকাচ্ছে। আমার মনে হলো চিৎকার করে কেঁদে ফেলি, কিন্তু পারলাম না। না বলতে পারলাম, দাঁড়িয়ে সহ্য করতেও পারলাম না। বড়রা বিয়ের দিন ঠিক করে ফেললেন, আমার খেয়াল নেই কিছুতেই। এখন আন্টি আমার হাত ধরে রিং পরাতে যাচ্ছেন। আন্টি, আমার একটা কথা আছে। সবাই বিস্মিত দৃষ্টিতে তাকালো, কিন্তু আমি শুধু আন্টিকেই দেখলাম। বাবা মার দিকে তাকানোর সাহস পেলাম না। বলো। সরি, আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। নাফিসা, ভাই সাহেব আমি দেখছি। নাফিসা, কারণটা বলো। বাবা, আমার কথা আগে শোনো। যে ছেলে কোনো মেয়ের জন্য তার বাবা মাকে ছেড়ে আসতে রাজি হয়, তাকে আমি কিভাবে বিয়ে করি? আরাফ নিজেই বলেছেন আমার জন্য বাবা মাকে ছেড়ে আসবে। একদিন যদি আমার জন্যও কিছু হয়, তাহলে কি আমাকেও ছেড়ে যাবে না? বাবা, তুমি কিভাবে তোমার মেয়ের বিয়ে এই ছেলের হাতে দাও? ঠিকই বলেছ, কোনো কারণে আরাফ তোমাকেও ছেড়ে যাবে যদি তুমি অনুমতি দাও। মানে হচ্ছে আরাফ বলেছে তুমি তাকে এমন শর্ত দিয়েছ, বাবা মাকে ছাড়তে পারলেই তবেই বিয়ে করবে। তোমার কথাই সেদিন বাসায় ফিরে অনেক কেঁদেছে। তারপর আমিই বলেছি তোমার শর্তে রাজি হতে। সে বাবা মার অনুমতি নিয়েই প্রস্তুত হয়েছে। হয়তো একদিন তোমাকেও ছাড়তে বলতে পারে, কিন্তু তখন সে ছাড়বে কেবল যদি তুমি অনুমতি দাও। তাহলে দোষকার হবে? আমি রাগ ভরা দৃষ্টিতে তাকালাম আরাফের দিকে, কিন্তু ও শুধু মুচকি হেসে দেখছে। আর কিছু বলতে চাইছো নাফিসা মামুনি? নাফিসা, আর একটাও কথা না। আমি আর কি বা বলবো? আমার জবান অনেক আগেই থেমে গেছে। আন্টি আমার হাতে রিং পরিয়ে দিলেন। তারপর কিছুক্ষণ গল্প করে সবাই বিদায় নিলেন। আমি আর একবারের জন্য কারোর চোখের দিকে তাকাইনি। সন্ধ্যায় বই সামনে নিয়ে টেবিলে মাথা রেখেছিলাম। বাবা এসে মাথায় হাত বুলালেন। নাফিসা, মন খারাপ? না। মন খারাপ করিস না, ওরা খুব ভালো। 1 সপ্তাহ আগে আরাফাত চৌধুরী আরাফের বাবা আমার সাথে কথা বলতে এসেছিলেন। তারপর থেকেই আমাদের মধ্যে ভাব জমেছে। প্রতিদিনই ফোনে খবর নিয়েছেন। আমার সাথেও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। আরাফের সাথেও মাঝে মাঝে কথা হয়েছে, কিন্তু তুই নাকি খুব খারাপ ব্যবহার করেছিস। পরশুদিন ওরা আমাকে বলেছে তুই আরাফকে খুব কঠিন কথা বলেছিস।
আমাকে যাতে কিছু জিজ্ঞেস না করি সেই নির্দেশও দিয়ে গেছে। কিন্তু তোর উপর রাগ হয়েছিল খুব, ভাবছিলাম তোকে থাপ্পড় দেব, কিন্তু তোদের গায়ে আমার হাত কখনো তো ওঠেনি। বাবা, আমি সেটা আরাফকে যাচাই করার জন্যই বলেছিলাম। আজকে বুঝতে পারছি। তবে এটাও তো বুঝছিস ওরা কেমন। দেখো, তোর বিয়ে আগামী শুক্রবারেই ঠিক হলো। কি, এত তাড়াতাড়ি? হ্যাঁ, তোর সামনেই সব বলেছি। বেশি সময় নিলে পড়াশোনার ক্ষতি হবে। দেখিস সেখানেই ভালো থাকবি। এখন পড়াশোনায় মন দে। পড়া তো আর হচ্ছিল না, মেজাজ খারাপ হয়ে আছে। শান্তা এসে বলল, দুপুরে তোকে বলিনি কেন তারা আসছে? জানি না, মা নিজে নিষেধ করেছিলেন। মাও কিছু বলেনি আমায়। ভালোই হয়েছে, 1 সপ্তাহ পর তোর বিয়ে। উফ, কত মজা হবে আপু। সাইদ, আপুর বিয়ে, আপু মজাই বুঝবে না, মজা করব আমরা। আমি কিছু বললাম না, শুধু চোখ মেলে তাকিয়ে রইলাম। আমাদের বিয়ে আর মাত্র 1 সপ্তাহ পরে। অবশেষে সব ঠিক হলো। আজ নিশ্চিন্তে ঘুমাতে পারবো। ভাইয়া, শপিংয়ে যাবা কবে? তুই আছিস সবসময় তোর শপিং নিয়ে, ভাগ আমি যাচ্ছি। আমার শপিংয়ের কথা বলিনি, তোমার বউর শপিংয়ের কথা বলেছি। ওহো, ভুলেই গিয়েছিলাম। তবে আমি কি করে জানবো তার কি কি লাগবে? তুই আমার সাথে চল কাল। যাব না, একটু আগে তো নিজে আমাকে ভাগতে বললি। ওফ, বেয়াদব মেয়ে, কাল যাবি ব্যাস। প্রয়োজনে মাইর দিয়ে নিয়ে যাব। কি? জি। তারপর আম্মুকে ডাক দিলাম, আম্মু, কাল আমরা শপিংয়ে যাব, কি কি লাগবে লিস্ট লিখে দিও। বাবা, আমার ছেলের বিয়ের জন্য তর সইছে না বুঝি? আম্মু, মাত্র 7 দিন, এর মাঝে সব ম্যানেজ করা কত কষ্টের তুমি বোঝো না? লিস্ট দিলেও ঠিকমতো কিনতে পারবি না। আমিও সাথে যাব, নাফিসাকে নিয়ে। তোমাদের শপিং মানেই সারা দিন, আমার 10 মিনিটের কাজ তোমরা ঘন্টার পর ঘন্টা করতে পারো। শপিং এর দিন। মা, নাফিসা, দ্রুত তৈরি হয়ে নে, তোর শাশুড়ি আসছে, তোকে নিয়ে কেনাকাটা করতে যাবে। নাফিসা মনে মনে, আহা, বিয়েও দিয়ে ফেললো সবাই, শাশুড়ি আবার হাজির। মা কঠোর স্বরে, কথা পেঁচাস না, 6 দিন বাকি তোর বিয়েতে, যা বলছি তাই করো। নাফিসা, দুপুরে তারা গাড়ি নিয়ে এলো। শুধু আরাফের বোন ভেতরে ঢুকলো, বাকিরা গাড়িতেই রইল। আমি তখন হিজাব পরছিলাম। ঠিক তখনই মেয়েটি রুমে এসে বলল, নিসা। হ্যালো ভাবি। নাফিসা, আসসালামু আলাইকুম, কেমন আছো? নিসা, ভালো, তুমি কেমন? নাফিসা, আলহামদুলিল্লাহ, বসো এখানে। নিসা, না সময় নেই, আম্মু গাড়িতে আছে, দেরি হলে লেট হয়ে যাবে, তাই ভেতরে আসেনি। নাফিসা, হিজাব পড়তে পড়তে তার সাথে কথাও বলছিলাম। নিসা হাসি দিয়ে, তোমার সাথে তো বেশি পরিচয় হয়নি, আমি আরাফের ছোট বোন, নিশ্চয়ই জানো। নাফিসা, হ্যাঁ জানি, তোমার নাম কি? নিসা, আল নিসা। নাফিসা, নামটা খুব সুন্দর। নিসা, তোমার নামও সুন্দর, নুন নাফিসা। নাফিসা, আমাকে আপু বলেই ডাকো, ভাবি ডাকার এখনো সময় হয়নি। নিসা হেসে, আচ্ছা আপু, তবে বিয়ের পর কিন্তু ভাবিই ডাকবো। দৃশ্য 2। গাড়িতে। গাড়ির কাছে গিয়ে দেখি আরাফ ড্রাইভিং সিটে, আন্টি পিছনে বসা। নিসা আমাকে সামনের সিটে বসতে বলল। নাফিসা, না, আমি আন্টির সাথে পিছনে বসবো, তুমি সামনে বসো। নিসা, ওকে। আমি আন্টির সাথে পিছনে বসলাম, তাকে সালাম দিলাম, গল্পও শুরু করলাম। আরাফ। গাড়ি চালানো অবস্থায় সামনের আয়নায় বারবার তাকাচ্ছিলাম, দেখি আম্মু আর নাফিসার গল্প জমে উঠেছে, অথচ আমার দিকে একবারও তাকাচ্ছে না। হঠাৎ আয়নাটা উল্টো করে দিল নিসা। আমি রেগে তাকাতেই নিসা বলল, ভাইয়া সাবধানে ড্রাইভ করো, এভাবে করলে অ্যাক্সিডেন্ট হবে। আরাফ, সবসময় বেশি বুঝিস। দৃশ্য 3। শপিং এবং রেস্টুরেন্ট।
শপিং চলতে লাগলো। আমি শেষ হয়ে ক্লান্ত, তবুও আম্মু পুরো মল ঘুরে একটা ড্রেস পছন্দ করলেন। নাফিসার দিকেও তাকালাম, মনে হলো সেও ক্লান্ত। আরাফ হতাশ হয়ে, আম্মু আর কতক্ষণ লাগবে? আম্মু, এই তো শেষ। শপিং শেষে সবাই মিলে রেস্টুরেন্ট গেলাম। আম্মু আর নাফিসা বার্গার নিয়েছে, আমি নিয়েছি লাচ্ছি আর স্যান্ডউইচ, আর নিসা টেবিল ভর্তি করে ফেলেছে। আরাফ ঠাট্টা করে, এত খেলে তো মোটা হয়ে যাবে একদিনে। নিসা রেগে, উফ ভাইয়া, কার কি খেতে ইচ্ছে করবে খাবে না নাকি? তোমার ইচ্ছে হলে তুমিও খাও। আরাফ, লাগবে না আমার, প্যাক করে নিয়ে নে, রাত হয়ে যাচ্ছে। দৃশ্য 4, বিদায় অভিষেক। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দৃশ্য 4, বিদায়। গাড়ি এসে নাফিসাদের বাসার সামনে থামলো। আরাফ, আম্মু তোমরা বসো, আমি নাফিসাকে ভেতরে দিয়ে আসি। নাফিসা, দরকার নেই, আমি একাই যাব। আরাফ, কে শুনে কার কথা? আমি নেমে ওর সাথে ঘরে ঢুকলাম। দৃশ্য 5, গোপন উপহার। আরাফ, নাফিসা। নাফিসা, কিছু বলবেন? আমি এক প্যাকেট এগিয়ে দিলাম। নাফিসা, এটা কি? আরাফ, আগে ধরো। সে হাতে নিতেই বললাম, আরাফ, এটা মোবাইল ফোন, সিম সহ সব অ্যাক্টিভ করে দেওয়া আছে। বলে এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে এলাম। নাফিসা, আরে কিছু বলারই সুযোগ দিল না। প্যাকেটটা আলমারিতে রেখে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। সারা দিন ঘোরাঘুরি করে ভীষণ ক্লান্ত। দৃশ্য 6, মোবাইল আর নীরবতা। আরাফ, নাফিসাকে নামিয়ে আমরা বাসায় এলাম। ফ্রেশ হয়ে বারবার কল দিলাম, ফোনে শুধু রিং বাজছে, কোনো রিসিভ নেই। হয়তো সাইলেন্টে রেখেছে বা ইচ্ছে করেই ধরছে না। মনে অস্বস্তি হলো, তবে ক্লান্ত ছিলাম তাই ঘুমিয়ে পড়লাম। নাফিসা, এরপর আর ভার্সিটিতে যাইনি। দিনের পর দিন শুধু বাসাতেই থাকতাম। দৃশ্য 7, বিয়ের দিন। আরাফ, সেই দিনের পর থেকে নাফিসাকে দেখিনি। প্রতিদিন কল করেছি, কিন্তু কোনো দিন রিসিভ হয়নি। শুধু মাঝে মাঝে আঙ্কেল আন্টির সাথে কথাবার্তা হতো। নাফিসা, আজ আমার বিয়ে। ভারী শাড়ি, গহনা, পার্লারের মেকআপ, মনে হচ্ছে আমি একটা পুতুল, যেভাবে রাখা হবে আমাকে তেমনই থাকতে হবে। অনেকে এসে ছবি তুলছে, অনেকে প্রশ্ন করছে, আমি কোনো জবাব দিচ্ছি না। আমার পাশে দিনা বসা, দরকার হলে তিনিই উত্তর দিচ্ছে। শিশুরা দৌড়াচ্ছে, দুষ্টামি করছে। দিনা উদ্বিগ্ন, নাফিসা তুই আজ এত চুপ কেন? নাফিসা, বলবই বা কি? দিনা, অন্তত মুখ ভার করে থাকিস না, যা হবার তা হবেই। আন্টি আঙ্কেল তো ভেবে চিন্তেই তোকে আরাফ ভাইয়ার হাতে দিচ্ছে, মানিয়ে নিতে শিখতে হবে। আমরা ভাবছিলাম তোর বিয়েতে কত মজা করব, আর তুই এমন চুপ মুখে আমাদের মেজাজটাই মারলা। বি হ্যাপি। এমন সময় বরযাত্রী এসে গেল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো। এখন আমায় নিয়ে যাবে আরাফের বাসায়। নিজেকে শক্ত রাখতে পারছিলাম না। মায়ের চোখে পানি দেখে আমি ভেঙে পড়লাম। শান্তা আর সাইদ এসে আমাকে জড়িয়ে ধরল। বাবাকে দেখলাম একটু আগেই আরাফের হাতে আমার হাত রেখে কিছু বলেছিলেন, তারপর আর তাকাতে পারিনি, চোখ বন্ধ হয়ে এলো কান্নায়। আমায় প্রায় অচেতন অবস্থায় আরাফের বাসায় আনা হলো। দৃশ্য 10, সাজানো রুম। আমাকে একটি রুমে বসানো হলো। চারদিক ফুল দিয়ে সাজানো, খাটে গোলাপের পাপড়ি। নিসা আর কাজিনরা এসে হাসি মজা করলো কিছুক্ষণ, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল ছিল না। আন্টি এসে বললেন, আরাফের সাথে একসাথে 2 রাকাত নফল নামাজ পড়বে। আমার মাথাটা ভীষণ ভারী মনে হচ্ছিল। ব্যথায় কিছু বলতে পারছিলাম না, খাটে হেলান দিয়ে বসে রইলাম। দৃশ্য 11, আরাফের প্রবেশ। দরজার বাইরে শোরগোল। কাজিনরা আরাফকে ঘিরে ধরেছে বকশিসের জন্য।
কিছুক্ষণ পর অবশেষে রুমে এলো আরাফ। রুমে এসে দেখি নাফিসা খাটে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে আছে। আমি দরজাটা আস্তে লাগিয়ে দিলাম। দরজার শব্দে তাকালাম, দেখলাম আরাফ মুচকি হেসে আমার দিকে তাকিয়ে আছে। আরাফ ঠাট্টা করে, এ কি, আমার বউ নাকি? নাফিসা চমকে। আরাফ মানে বিয়ে তো নাফিসাকে করেছি, কিন্তু মেকআপের কারণে উঠে দাঁড়াচ্ছে কেউ অন্য রকম। নাফিসা, বিয়ে পড়ানোর সময় কি মেকআপ ছিল না নাকি? আরাফ হেসে, না, এখন আবার খুঁজে পেলাম আমার নাফিসাকে। এইসব পরিবর্তন করে অজু করে আসো। আরাফ লাগেজ খুলে খাটের ওপর রাখলো। আমি সাদা কটন 3 পিস নিয়ে ওয়াশরুমে গেলাম। বড়লোকের বাসা, প্রতিটি রুমের সাথে ওয়াশরুম সেট করা। অজু করে এলাম, তারপর একসাথে 2 জন নফল নামাজ পড়লাম। খাটে বসতেই আরাফ আমার সামনে একটি মলম বাড়িয়ে দিল। এটি লাগিয়ে নাও, মাথা ব্যথা করবে না। নাফিসা তো কাউকে কিছু বলেনি, সে বুঝলো কিভাবে মাথা ব্যথা করছে? আরাফ হাসি দিয়ে, এমন করে তাকাচ্ছ কেন? তোমার চেহারাই বোঝা যাচ্ছে মাথা ব্যথা। এটি লাগিয়ে ঘুমাও, নাকি আমিই লাগিয়ে দিই? নাফিসা তাড়াহুড়ো করে, লাগবে না, আমি নিজেই লাগাবো। আরাফ ঠাট্টা, ওকে মিসেস আরাফ। নাফিসা মলমটি নিয়ে খাটের একপাশে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম। 31 আরাফের মনের শান্তি। আরাফ, উফ, মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেল। আজ নাফিসাকে হারানোর ভয় কেটে গেছে। অবশেষে জান পাচ্ছি তুমি আমার। নাফিসা ঘুমিয়ে পড়েছে। ওর ঘুমের পর আমি বহু দিনের প্রতীক্ষিত কিছু কাজ সেরে নিলাম। তারপর আমিও ঘুমিয়ে পড়লাম। 31 নতুন সকাল। নাফিসা ভোরে আজানের ঘুম ভাঙল। হঠাৎ মনে হলো একটু অচেনা জায়গায় আছি। চারপাশে তাকিয়ে বুঝলাম আমার বিয়ে হয়ে গেছে। আমি আর আমার নিজের বাসায় নেই। পাশে তাকিয়ে দেখি আরাফ ঘুমাচ্ছে। মনে হলো ডাকবো কি না, ভাবে মনে হলো আগে হয়তো নামাজ পড়তো না, কিন্তু এখন থেকে পড়তে হবে। নাফিসা আস্তে, এই যে শুনছেন, উঠুন, আজান দেওয়া হয়েছে। এমন সময় মোবাইলের অ্যালার্ম বেজে উঠল। আরাফ উঠে ফোন বন্ধ করলো। আরাফ, আমি নামাজের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। অ্যালার্মে উঠে পড়লাম। উঠে দেখি তুমি বসে আছো। নাফিসা, আজান দিয়েছে, নামাজ পড়বে না? আরাফ, এজন্যই তো উঠলুম, তুমি ডাকলেও শুনিনি। এত আস্তে ডাকো কেন? তোমার মাথার ব্যথা এখন কেমন? নাফিসা, কমেছে। আরাফ, ভালো, আমি মসজিদে যাচ্ছি, তুমি নামাজ পড়ে নাও। নাফিসা অজু করে ফজরের নামাজ পড়ে নিল। কুরআন শরীফ থাকলে পড়তাম, কিন্তু নেই এই রুমে। রুমটা তখন একটু খেয়াল করলাম। বড়সড় একটি ঘর, দেয়ালের মাঝামাঝি জায়গায় খাট, বাম পাশে ড্রেসিং টেবিল, আলমারি, বাথরুমের দরজা, ডান পাশে সোফা। সেই দেয়ালে বিশাল কাঁচের জানালা। জানালায় পর্দা ছিল, সরিয়ে দেখি সম্পূর্ণ কাঁচের ওয়াল, আর বাইরে একটা বারান্দা। জানালা খুলে বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে রইলাম। সূর্যের আলো আস্তে আস্তে উঠছে, মৃদু বাতাস বইছে, ভালো লাগছিল দারুণভাবে। গাড়ির শব্দ শুনে নিচে তাকালাম, হয়তো আমরা 4 তলায় আছি। আরাফ, নামাজ পড়ে এসে দেখি নাফিসা বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। আরাফ, ঘুমাওনি? নাফিসা, না, নামাজ পড়ে আর ঘুমাই না। আরাফ, বাসায় এই সময় কি করো তুমি? নাফিসা, কুরআন শরীফ পড়ি। আরাফ, আমার রুমে নেই, তবে আম্মুর কাছে আছে, পরে নেবে। চলো এবার একটু ঘুমিয়ে নাও, নয়তো আবার মাথা ব্যথা করবে। নাফিসা কিছু না বলে খাটে এসে শুয়ে পড়লাম। আরাফ ও শুয়ে পড়ল। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 31 সকাল 11টার ডাক। ঘুম ভাঙলো কারো ডাক শুনে। চোখ খুলে দেখি নিসা ডাকছে। নিসা, ভাবি উঠো, 11টা বাজে, না খেয়ে এত ঘুমালে শরীর খারাপ হয়ে যাবে। নাফিসা চমকে, 11টা? আমি এত ঘুমালাম কিভাবে? নিসা হাসি দিয়ে, শুয়ে শুয়েই তো, আগে ডাকতাম, কিন্তু ভাইয়া বলে দিয়েছিল যেন না ডাকি। নাফিসা, তোমার ভাইয়া কোথায় গেছে? নিসা, আব্বুর সাথে অফিসে গেছে, কিছু দরকার ছিল। কালই তোমাদের বৌভাত অনুষ্ঠান। হঠাৎ আন্টি, শাশুড়ি রুমে ঢুকলেন। নাফিসা, আসসালামু আলাইকুম আন্টি। আন্টি হাসি,
ওয়ালাইকুম আসসালাম। আন্টি বলছো কেন? মা বলে ডাকবে আমায়। আজ থেকে আমি তোমার দুই মেয়ে নাফিসা আর নিসা। নাফিসা আবেগে, আচ্ছা মা। নিসা হাসি দিয়ে, আর আমি তো ভাবি ডাকবই, আগেই বলেছি, আপু ডাকলে ফাঁকা পড়ে যাবে। সবাই হেসে উঠল। আন্টি স্নেহ ভরে, আচ্ছা নাফিসা ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা দিচ্ছি, একসাথে খাবো। নাফিসা আচ্ছা। 31 নাস্তা। নাফিসা আমি ফ্রেশ হয়ে নেমে এলাম, আমার শাশুড়ির সাথে একসাথে নাস্তা করলাম। নিসা আগেই খেয়ে নিয়েছিল, তারপর আমি আবার আমার রুমে চলে এলাম। কিছুক্ষণ পর নিসা এলো। নিসা ভাবি আম্মু তোমাকে ডেকেছে, তার রুমে যেতে বলেছে। নাফিসা আচ্ছা চলো। নিসা চপল হাসি, তুমি যাও, আমি এখানেই থাকছি, তুমি এলে তোমার সাথে গল্প করব। নাফিসা মুচকি হেসে, আচ্ছা। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।